শেখ হাসিনা সহ ৭ জনকে অভিযুক্ত করে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, তার সহ সব গুমের সঠিক বিচার হোক এমনটাই তিনি চান। চিফ প্রসিকিউটরে বললেন, গুম, খুন সহ মানবতা বিরোধী সব অপরাধের ন্যায় বিচার করতে তারা বদ্ধপরিকর। হাসান জাবেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2015 সালের 10ই মার্চ তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ উত্তরা থেকে গুম হন। সেই বছরেরই 11ই মে তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ে উদ্ভ্রান্ত অবস্থায় পাওয়া যায়। পরে অবৈধ অনুপ্রবেশের মামলায় খালাস পান তিনি। 5ই আগস্ট পট পরিবর্তনের পর দেশে ফিরে আসেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘদিন পর নিজের গুমের বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন তিনি। সেখানে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি শহীদুল ইসলাম, তৎকালীন র্যাবের ডিজি বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ আমার কেন মামলা করতে দেরি হলো? আপনারা যদি প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে, সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি। ট্রাইব্যুনালে সব মামলার ন্যায় বিচার হবে বলে প্রত্যাশা করেন তিনি। দ্রুত মামলা নিষ্পত্তি করতে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আরও সুযোগ সুবিধা বাড়ানোর কথাও বলেন সালাউদ্দিন আহমেদ। প্রসিকিউশন পক্ষ মামলা প্রমাণে কাজ করে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশে গত ফ্যাসিস্ট রেজিমে, শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন, আমার মতো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপঙ্গত্ব বরণ করেছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব, তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। বিএনপি ক্ষমতায় আসলেও ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকবে এবং মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে বলে জানান গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে সেগুলোর ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে। তবে যেসব বিষয়ে ঐকমত্য হবে না তাও উল্লেখ থাকবে সনদে, এমনটা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেছেন, কমিশন যেসব বিষয়ে প্রস্তাব করেছে আলোচনার ভিত্তিতে তা পরিবর্তন হবে এবং জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ তৈরি হবে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথম দিনের বৈঠক চলছে আজ। 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বৈঠকে। আজ সংবিধানের 70 অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল নিয়ে আলোচনা হচ্ছে। দলগুলোর মতভিন্নতা কমাতে আলাদা আলাদা না ডেকে সব দলকে ডাকা হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলোচনায়। ধরুন, একটি বিষয়ে আপনার দলের পক্ষ থেকে বা তারও আগে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়। 2 মাস আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যেই এই পর্যায়ের আলোচনা সেটাতে। বর্তমান নির্বাচন কমিশন যেন এর মর্যাদা রক্ষা করে এমন মন্তব্য করে জামায়াতের নির্বাচনী প্রতীক কমিশন ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন প্রত্যাশা করেন। জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এর ফলে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তার দল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চায় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, তবে আগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করারও দাবি জানান শফিকুর রহমান। আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন। তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে। কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকবো না। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও সেজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেখানে তার কোনো প্রতিফলন নেই বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এমন মতামত ব্যক্ত করেন। রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রস্তাবিত বাজেটে কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে তা বিচ্ছিন্ন বলেও জানান ডক্টর ফাহমিদা। অর্থনৈতিক সংস্কারে যে বলিষ্ঠ কাঠামোগত পরিবর্তন প্রয়োজন প্রস্তাবিত বাজেটে তা অনুপস্থিত বলেও তিনি জানান। এছাড়া বাজেটে সামগ্রিক উন্নয়নের কথা বলা হলেও মূল্যস্ফীতি কমানোর উদ্যোগে ঘাটতি আছে বলেও মনে করে দেশের অর্থনীতি নিয়ে নিয়মিত গবেষণা করা এই বিশেষায়িত সংস্থা। সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষকেন্দ্রিক জনমুখী করবেন এবং বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন, এবং এটা করতে পারলে তিনি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মধ্যে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারবেন। যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্ম জগতে নেই, তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখিনি। তাদের কর্মসূচিটা হবে কোথা থেকে? সেটাকে আসতে হবে হলো বিনিয়োগের থেকে। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখছি যে যেহেতু সংরক্ষণও কিছুটা কমিয়ে নেওয়া হয়েছে, সেহেতু হয়তো আমাদের রপ্তানিমুখী শিল্পের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্পগুলোর জন্য কিন্তু এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ হবে। 19 জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জুলাই ঐক্য। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর আগে শাহবাগ থেকে শুরু হওয়া লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শিক্ষা ভবন মোড়ে আটকে দেয় পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন আপেল শাহরিয়ার। বেলা 12টার দিকে শাহবাগ থেকে শুরু হয় লং মার্চ টু সচিবালয় কর্মসূচি। দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসলে জুলাই ঐক্যের মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনরতরা রাস্তায় বসে পড়েন। পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে আবারও আমলাদের তালিকা তুলে দেওয়া হয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অপসারণের জন্য তখন উনি বলেছেন যে আমরা কিছু সময় নিচ্ছি এবং তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। এর আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নেতারা। বলেন সচিবালয়ের আওয়ামী লীগপন্থী আমলারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে, তাদের অবিলম্বে অপসারণ করার দাবি জানানো হয়। আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি, আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। 19শে জুনের মধ্যে আমাদের যেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। গত 27 মে সচিবালয়ে আওয়ামী লীগপন্থী আমলাদের অপসারণের দাবিতে তালিকা তুলে দেন আন্দোলনকারীরা।
আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের কর্মসূচি ঈদের পর প্রথম কর্মদিবস পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি প্রদান শেষে এমন ঘোষণা দেয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে এই অধ্যাদেশকে বিতর্কিত উল্লেখ করে ফোরামের কো চেয়ারম্যান বদিউল কবির বলেন, অধ্যাদেশটি বাতিল না করা হলে শুধু কর্মবিরতি নয়, সারা দেশে অবস্থান কর্মসূচি দেয়া হতে পারে। বিকেলে একই দাবিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছেও স্মারকলিপি দেয়া হবে। এর আগে আরও কয়েকজন উপদেষ্টার কাছে অধ্যাদেশটি বাতিলের দাবিতে স্মারকলিপি দেয়া হয়। নগর ভবন তালাবদ্ধ রেখে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। নাজিবুর, ইশরাকের মেয়র পদ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির এই মুহূর্তের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? লোপা, আজ 21তম দিনের মতো ইশরাকের মেয়রের শপথের দাবিতে কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং নগর ভবনের সামনে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু আজ এসেছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইশরাক হোসেনের শপথে আর কাল বিলম্ব না করে দ্রুত শপথ আয়োজনে তারা দাবি জানাচ্ছেন। সেই সাথে আপনাদেরকে আরও তথ্য জানিয়ে রাখি যে শুধু নগর ভবনের কর্মচারীরাই নয়, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি দুপুর 3টা নাগাদ ইশরাক হোসেন নিজে এখানে এসে কর্মকর্তা কর্মচারী এবং নেতাকর্মীদের সাথে এসে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে পরবর্তী দিক নির্দেশনা তিনি প্রদান করবেন এবং তার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে কী ধরনের আন্দোলন হবে সে ব্যাপারে হয়তো আমরা আরও কিছু তথ্য পাবো। এবং আপনাদেরকে বলে রাখি, এই 21 দিন নগর ভবন তালাবদ্ধ থাকার কারণে কিন্তু ঈদের যে প্রস্তুতি রয়েছে, ঈদুল আজহার একটি ব্যাপক কর্মযজ্ঞ সিটি কর্পোরেশন কেন্দ্রিক হয়ে থাকে। বর্জ্য ব্যবস্থাপনা শুরু করে হাট পরিচালনার যে তদারকি, সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমরা দেখেছি এবং বিভিন্ন অব্যবস্থাপনার চিত্রও কিন্তু আমরা দক্ষিণ ঢাকায় দেখেছি। সুতরাং 21তম দিন যেহেতু নগর ভবন বন্ধ, সেক্ষেত্রে কিন্তু নগরবাসীর একটি ভোগান্তি আসন্ন এবং পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সেই ভোগান্তি আরও বাড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করছেন অনেকে। তো সব মিলিয়ে বলা যায় যে ইশরাক হোসেন দুপুর নাগাদ এসে তার বক্তব্য রাখবেন, তারপরে হয়তো আমরা আরও কিছু তথ্য আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। নগর ভবন থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম নাজিবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ইশরাকের মেয়র পদ নিয়ে অবস্থান কর্মসূচির খবর। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের আলোচনা প্রসঙ্গে আপনার কাছে কি তথ্য আছে? এইমাত্র আলোচনা শেষ হয়েছে। সর্বশেষ আলোচনা আমরা যেটি দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে 70 অনুচ্ছেদ নিয়ে এর আগে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমাদেরকে জানিয়েছিলেন। তিনি বলেছেন 70 অনুচ্ছেদের বিশেষ করে যে আস্থা ভোটের যে বিষয়টি, নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া, ফ্লোর ক্রসিং, সেটি কোনোভাবেই করা যাবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এবং একই সাথে তিনি সাংবিধানিক কোনো ক্ষেত্রে বক্তব্য নেওয়ার ক্ষেত্রে যেন অবশ্যই এই 70 অনুচ্ছেদটাকে না নেওয়া হয় সেই কথা বলেছে। এবং একই সাথে অর্থ বিলের ক্ষেত্রেও তিনি বলেছেন, মোটা দাগে বলা যায় অর্থ বিল এবং সাংবিধানিক বিষয়ে সাথে বিএনপি আরও একটি বিষয়ের কথা বলেছে, সেটি হচ্ছে যে জরুরি কোনো ক্ষেত্র তৈরি হলে সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ বাস্তবায়নের দাবি থাকে। সেক্ষেত্রে তারা বলেছেন নতুন একটি বিষয় এই ক্ষেত্রে যুক্ত করা প্রয়োজন। কিছুক্ষণ আগে দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নারী সংসদ সদস্য যেটি রয়েছে সেটি 100 করা যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সংরক্ষিত আসন হিসেবে আগে যেভাবে ছিল ঠিকভাবে থাকা উচিত। ঘূর্ণায়মান পদ্ধতি বা সরাসরি নির্বাচনের যে কথা বলা হয়েছিল সেটির পক্ষে তারা দ্বিমত পোষণ করেছে। তবে এনসিপি এই ক্ষেত্রে কিন্তু তারা একমত হয়েছেন। তারা বলেছেন হ্যাঁ, যে ঘূর্ণায়মান পদ্ধতিতে এবং একের পর এক তারা এ ধরনের কাজগুলো করে যেতে পারবেন। আজকে প্রথম দিনের দ্বিতীয়বারের মতো এই কার্যক্রমটি চলছে। 30টি দল কিন্তু অংশগ্রহণ করছে এবং ঐক্যমতের ভিত্তিতে আগামী মাসে একটি জুলাই চার্টার তৈরি হতে পারে বলে জানানো হচ্ছে। জানছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠকের খবর। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ 5টি মামলায় ইসকনের নেতা
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিন আবেদন করেন ঢাকা থেকে আসা তার আইনজীবীরা। আসামি পক্ষের আবেদনের বিপরীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্তকারী কর্মকর্তা চিন্ময়ের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে জামিনের বিরোধিতা করেন। এর আগে 6 মে 4টি মামলায় চিন্ময়কে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন আদালত। রংপুরে বেড়াতে আসা 2 ইরানি নাগরিকের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় যৌথ বাহিনীর হাতে আটক 4 আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে রংপুর জেলা ম্যাজিস্ট্রেট আমলি আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত 4 জনকে আটকের পর গতরাতেই পুলিশ বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন। দুপুরে আসামিদের আদালতে নেওয়া হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গতরাতে তারাগঞ্জ উপজেলার দক্ষিণ গনিরামপুর এলাকায় ঠিকানা ভুল করে 2 ইরানি নাগরিক সেখানে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা, পাসপোর্ট কেড়ে নিয়ে মারধর করে। খবর পেয়ে যৌথ বাহিনী তাদের উদ্ধার ও ছিনতাই হামলার সাথে জড়িত 4 জনকে আটক করে। টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের রোমান, বরিশালের সোহাগ হোসেন, আরিফ হোসেন, আব্দুল হাকিম ও পটুয়াখালীর মিলন শিকদার। গত 31 মে রাতে জর্ডান প্রবাসী বিউটি আক্তার ও তার পরিবারের সদস্যরা শাহজালাল বিমানবন্দর থেকে একটি গাড়ি ভাড়া করে গ্রামের বাড়ি বগুড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে এলাকায় গতিরোধ করে ডাকাত দল। এ সময় তাদের কাছে থাকা টাকা ও 5টি মোবাইল নিয়ে যায় তারা। আওয়ামী লীগের সময়ে যে বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটের বৃহৎ অংশ তারা চুরি, ডাকাতি ও পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের হেমায়েতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়ার 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন একটা সফল নির্বাচনের। এটি সবার প্রত্যাশা। তেঁতুলছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী কাফিল উদ্দিন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জাম সহ রিয়াজ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে র্যাবের একটি দল রিয়াজ হোসেনের বাড়িতে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে জাল টাকা তৈরির মেশিন এবং মোট 10,06,500 টাকার জাল নোট উদ্ধার করা হয়। কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটির দিনেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন, ঈদের ছুটি চলাকালে বন্দরের সার্বিক অপারেশনাল কাজ চলবে। একই সাথে স্বাভাবিক কাজ চলবে কাস্টমস হাউসে। এক্ষেত্রে শুধুমাত্র ঈদের দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ বন্ধ রাখা হবে। ঈদের ছুটিতে পণ্য আমদানি রপ্তানি যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে স্টেক হোল্ডারদের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে শেষ হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে করিতায় স্পেনের সহযোগিতায় সাভারের নারীদের স্বাবলম্বী করতে তাদের মাঝে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ অনুষ্ঠানে 10টি পরিবারকে খাদ্য পুষ্টি নিশ্চিতকরণের জন্য ঈদ উপহার সামগ্রীর বিতরণের সাথে সাথে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্প সাভার শাখার প্রকল্প ইনচার্জ ফরিদ আহমেদ ও সাভার উপজেলার সমাজসেবা অফিসার KM শহীদুল্লাহ। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাফর হোসেনের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও শিক্ষার্থীদের মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড কলেজে জমা না দেওয়ার প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী। সকালে কলেজের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাগজ কলেজে জমা দেওয়ার দাবি জানান। এছাড়াও দুর্নীতিবাজ অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এবারের বাজেটকে গতানুগতিক স্বীকার করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন, হাসিনা সরকারের নষ্ট করে দেওয়া প্রতিষ্ঠানগুলো দিয়ে বাজেট বাস্তবায়ন করা কঠিন। তবে পরিকল্পনা উপদেষ্টার মত,
বাস্তবসম্মত বাজেট দেওয়া হয়েছে এবার, যা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব। বাজেটে ঘোষিত 6.5% মূল্যস্ফীতি ধরা হলেও বছর শেষে সেটি আরও কমবে বলে আশা বাংলাদেশ ব্যাংক গভর্নরের। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। কেমন হলো অন্তর্বর্তী সরকারের 7,90,000 কোটি টাকার বাজেট? সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং নিজেদের কৈফিয়ত তুলে ধরতে অর্থ মন্ত্রণালয়ের বাজেটোত্তর এই সংবাদ সম্মেলন। এতে অর্থ উপদেষ্টা নিজেই স্বীকার করলেন, বাজেটে চমকের তেমন কিছু নেই। কিছুটা কথা আছে, কিন্তু একেবারে যে ইনোভেশন বা ইসা নাই তা না, কিন্তু সাহসী পদক্ষেপও আছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো, প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে, এর ভেতরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেট ভালো হয়েছে, বাস্তবায়নও করা যাবে। একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট, এটা আমরা বলতে পারি। ঘোষিত বাজেটকে বাজারের নিত্যপণ্যের দাম আরও বাড়াবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মন্তব্য, দাম বাড়বে না, বরং লক্ষ্যমাত্রার তুলনায় আরও কমবে। আর এনবিআর চেয়ারম্যান জানান, এবার ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে না। ফ্ল্যাট বা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিলে এনবিআর প্রশ্ন করতো না, সেটাকে স্যার আমরা এবার একটু রেশনাল করেছি, দুইটা ভাগে ভাগ করেছি। আগামী বছর শেষ নাগাদ মূল্যস্ফীতি কমবে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরো বেশি কমা উচিত। কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেন্স্টে যে যুদ্ধ, সেটা কিন্তু আমরা জিততে পারতাম না। বাজেটে কোনো বিশেষ শ্রেণীর ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে, এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়, বাট এটা তো অবশ্যই কেবল শুরু। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক, এমন মন্তব্য করে গবেষণা সংস্থা সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে জমি, ফ্ল্যাট কিনে কালো টাকা বৈধ করার সুযোগ বৈষম্য বাড়াবে। একই সাথে অর্থ পাচার নিয়ে নীরবতা সরকারের ঘোষিত নীতির সঙ্গে বৈপরীত্য বলে জানায় সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম অর্থবছর ঘিরে মানুষের বেশি মাত্রায় প্রত্যাশা থাকলেও অনেকটাই হতাশাজনক করে তুলছে প্রস্তাবিত বাজেট। বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। রাজধানীর এক হোটেলে বাজেট পর্যালোচনায় এমন প্রতিক্রিয়া জানিয়ে সিপিডি বলছে, বৈষম্য দূর করার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে ব্যয় কমানো উদ্বেগজনক। একদিকে বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে, কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগেরও সমালোচনা করে সংস্থাটি। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত, সেটা বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। একদিকে ইলিসিট ফাইন্যান্সিয়ালের স্পষ্ট কোনো একটা খতিয়ান দেয়া হলো না, আর অন্যদিকে এই ধরনের একটা পদক্ষেপ করা হলো, সেইটা আমাদের কাছে একটু বৈপরীত্যই মনে হয়েছে। নতুন অর্থবছরে কর ও অন্যান্য নীতির মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগও দেখা যায়নি বলে জানায় সিপিডি। যেখানে বিবিএস বলছে যে এই অর্থ বছরে 4% গ্রোথ রেট, সেখানে বাজেটে কিন্তু এই বছরের গ্রোথ রেটকে ধরা হয়েছে 5%। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আর শীর্ষ ধনীদের কাছ থেকে অধিকতর কর আরোপের ক্ষেত্রে কোনো লক্ষ্য রাখা হয়নি বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যেই ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে, এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
ঘোষণা অনুযায়ী 1 জুলাই 2025 তারিখ থেকে গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, শাসিত, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী সহ বিভিন্ন ব্যক্তির জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হবে। যেসব অবসর গ্রহণকারী পেনশনের 100% এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন না। এছাড়া বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও এই বিশেষ সুবিধা পাবেন না। ভারতের পুশিন ঠেকানো সম্ভব নয় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আজকালের ভেতর প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হবে দিল্লিকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, পুশিন এবং সীমান্তে হত্যা নিয়ে ঢাকা প্রতিবাদ অব্যাহত রেখেছে। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে সেটি প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় সাপে বর হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, পরনির্ভরশীলতা কাটিয়ে উঠছে বাংলাদেশ। অবৈধ পন্থা অবলম্বনের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা স্থগিত করেছে বলে জানান তিনি। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এই ব্যাপারে এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। আস্থা ভোট, সংবিধান সংশোধন এবং অর্থ বিল, এই 3 ক্ষেত্র ছাড়া 70 অনুচ্ছেদ প্রয়োগ বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 30 দলের বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলই এমন মত দিয়েছে। সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে কয়েকজন নেয়ার ক্ষেত্র সায় দিয়েছে বেশিরভাগ দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দ্বিতীয় দফায় একসঙ্গে আমন্ত্রিত দলগুলোর সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ গ্রহীত সংক্রান্ত 70 অনুচ্ছেদ 3টি ক্ষেত্র ছাড়া বাতিলের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে বিএনপি এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও যুক্ত করার পক্ষে মত দিয়েছে। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। আমরা বলেছি না, আরও 2টা বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা। এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কোনো ক্ষেত্রে বিরোধী দল থেকে নেয়ার ক্ষেত্রে মত দিয়েছে দলগুলো। এর বাইরে নারী আসন 100 করার ক্ষেত্রে মত থাকলেও ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে আপত্তি বেশিরভাগ দলের। সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। অপোজিশন এবং সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি নট শুড বি লেস দেন 50%। এসব দলের ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাইয়ে ঐকমত্য সনদ তৈরি করা হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বলেন, কর্মচারীদের দাবি পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। বিকেলে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের পক্ষ থেকে দেয়া স্মারকলিপি গ্রহণ শেষে এসব বলেন তিনি। আর আগামীকাল বুধবার ও ঈদের ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে কর্মসূচি বন্ধ থাকবে এবং অধ্যাদেশ বাতিল না হলে 16 জুন থেকে দেশজুড়ে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন কর্মচারীদের নেতারা।
রিপোর্ট করছেন রকুনউদ্দিন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে জড়ো হন কর্মচারীরা। দাবি জানান সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের। হুঁশিয়ারি দেয়া হয় ঈদের ছুটির পর শুধু কর্মবিরতি নয়, সারা দেশে অবস্থান কর্মসূচি সহ আরও কঠোর আন্দোলনের। আপনারা যদি কেউ ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। 16 তারিখে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, সকলে কেউ যেন কর্মস্থলে না থাকে। পরে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। আমরা বলছি এটা দেখব, আমরা ওটা দেখে পরে প্রপার। তারা বলছে একটা কমিটির কথা আপনি বলেছেন যে কমিটি একটা সচিবকে একটা কমিটি করেছে। আর বিকেলে আইন উপদেষ্টার হাতে একই দাবিতে স্মারকলিপি তুলে দেন সচিবালয়ে কর্মরত কর্মচারীদের নেতারা। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে। 15 জুনের মধ্যে সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে 16 জুন থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান ঐক্য ফোরামের নেতারা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকার শপথ আয়োজন না করলে দক্ষিণের ভোটারদের নিয়ে শপথ পড়ে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, দক্ষিণের মেয়র কে হবেন তা নির্ধারণ করবেন দক্ষিণের বাসিন্দারা। আজ দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ঈদুল আজহার কারণে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনও বিরতি ঘোষণা করেছেন ইশরাক হোসেন। দাবি আদায় না হলে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার কথাও বলেন তিনি। এ সময় ইশরাক হোসেন বলেন, নগর ভবনে কোনো বহিরাগতদের স্থান হবে না। সরকার আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অমান্য করার মাধ্যমে নিজেদের নিরপেক্ষতা হারিয়েছে বলেও অভিযোগ করেন ইশরাক। আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব, এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোনো প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। তবে একই সঙ্গে বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব পালনের উপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার এক রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ফলে বিসিবিতে বর্তমানে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গত 1 জুন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন তিনি। রিটে এনএসসি কর্তৃক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নিয়োগের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।